অন্যদিকে দেবাংশু তৃণমূল ছাত্র পরিষদ করেছেন, তৃণমূল ছাত্র পরিষদ, এবং এডুকেশন ক্ষেত্রে বলতে গেলে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হয়তো আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে রাসবিহারীর মোড়ে, যাদবপুরের মোড়ে নানান জায়গায় সাধারণ মানুষ হাতে মশাল, লাইট, মোবাইলের ফ্ল্যাশ, মোমবাতি এই নিয়ে প্রতিবাদ করছে, রাস্তায় এখন নেমে আছে। 1 মাস পেরিয়ে গেল, এখনো কিন্তু কারোর কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে আমরা কোনো বিচারের কোনো ইঙ্গিত কিন্তু এখনো পাইনি। এর মধ্যে আজকে অভয়ার বাড়ির লোকেরা জনগণের সঙ্গে কথা বলে এটাই জানিয়েছে যে তারা আমাদের দেখে, যারা যারা রাস্তায় নেমেছে তাদের কাছে প্রত্যন্ত কৃতজ্ঞ, এবং বলেছে যেন এইভাবেই পাশে থাকতে যতক্ষণ না বিচার পাওয়া যাচ্ছে। খুব পরিষ্কার কথাবার্তা হয়েছে। এর মধ্যে জহর সরকার, যিনি রাজ্যসভায় তৃণমূল দলের এমপি, তিনি রিজাইন করে 2 পাতার চিঠি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখে পাঠিয়েছেন। ভালো কথা। সেই চিঠিতে উনি লিখেছেন, আমি বাংলায় অনুবাদ করে আপনাদের শোনাচ্ছি। খবরটা আজকেও ইন্ডিয়ান এক্সপ্রেসে এবং বিভিন্ন চ্যানেলসে দেখিয়ে যাচ্ছে। খবরটা হচ্ছে এই যে আমি কুইট করছি তৃণমূল দল থেকে, তৃণমূল দলের হয়ে যে রাজ্যসভায় গেছিলাম সেই রাজ্যসভার এমপি পদ থেকে, এবং সার্বিকভাবে রাজনীতি থেকে আমি কুইট করছি। তার কারণ এখানে কেউ কারোর কথা শোনে না, ঠিক আছে? তিনি এটাও চিঠিতে লিখেছেন যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাডভাইস করছি যে ইমিডিয়েটলি কোনো অ্যাকশন নিন। আমি এই কারণের জন্য ছাড়ছি যে যেভাবে টিএমসি পার্টি এবং গভর্নমেন্ট এই আরজিকর কেসটাকে হ্যান্ডেল করছে সেটা আর নেওয়া যাচ্ছে না। আমি কোট আনকোট পড়ে শোনাচ্ছি এবার। আই হ্যাভ সাফার্ড patiently for a month since the terrible incident at Arjikor. I have suffered and have been waiting patiently. ধৈর্য ধরে আমি বসেছিলাম 1 মাস, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। আমি আশা করেছিলাম যে মাননীয়া তার ডাইরেক্ট ইন্টারভেনশন এই জুনিয়র ডাক্তারদের এই ব্যাপারটায় করবে, ঠিক যেভাবে উনি তার অতীতে করেছেন, কিন্তু সেটা দেখতে পেলাম না। যে ধরনের পানিশমেন্ট বা পিউনিটিভ স্টেপস সরকার নিয়েছে সন্দীপ ঘোষ এবং অন্যান্যদের ক্ষেত্রে, সেগুলো অত্যন্ত কম এবং অত্যন্ত দেরি করে। উনি লিখছেন, দ্য পিউনিটিভ স্টেপস টেকেন বাই দি গভর্নমেন্ট ওয়াজ টু লিটল অ্যান্ড টু লেট। উনি বলছেন যেভাবে তৃণমূল দল কলকাতা পুলিশকে ডিফেন্ড করছে আর এন্টায়ার ব্লেমটা সিবিআই এর দিকে দিয়ে দিচ্ছে, সেটা আমাকে বদার করছে। বড় বড় করে লিখেছেন বোল্ড ক্যাপিটাল যে আরজিকর কেস ওয়াজ নট হ্যান্ডেলড প্রপারলি। এছাড়া দেয়ার ওয়াজ এ পারসেপশন অফ পাওয়ার অ্যান্ড করাপশন। উনি পরিষ্কার বলছেন যে আমি এই আরজিকর মামলার যেভাবে তৃণমূল দল, এই তৃণমূল সরকার ব্যাপারটাকে হ্যান্ডেল করছে, এবং এই তৃণমূল দলের মধ্যে উচ্চ স্তরে যেরকম ধরনের করাপশন আছে, আমি এই দুটো কেক আর নিতে পারছি না। আমি ওই জন্য আজকে ইস্তফা বা রিজিগনেশন দিচ্ছি। এবং এক্ষুনি শোনা যাচ্ছে যে রিসেন্টলি নাকি আমাদের মুখ্যমন্ত্রী জহর বাবুকে টেলিফোন করেছেন, বেশ কিছুক্ষণ কথাও হয়েছে। কথাতে এটা জানবার চেষ্টা করেছে হয়তো যে কি কারণের জন্য আপনি ছাড়লেন। উনি তো জানেন না, ওনাকে আবার নতুন করে বলতে হবে। 2 পাতার চিঠি হয়তো পড়েননি, তো পড়ার পর হয়তো ওনার মুখ থেকে শুনতে চেয়েছেন। তো সেই মুখ থেকে যাই শোনার শুনে থাকুক না কেন, আলটিমেটলি কথোপকথনের পরে সূত্র মারফত যা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই যে জহর সরকার নিজের এই রেজিগনেশনের যে স্টেপটা উনি উঠিয়েছেন সেটা উনি ফেরত নেবেন না। প্রশ্ন হচ্ছে আমার দুটো। এক, জহর বাবু অত্যন্ত শিক্ষিত এবং প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্সড একটি 1975 এর আইএএস অফিসার। তিনি যথেষ্ট ইম্পর্টেন্ট পদে চাকরি করেছেন, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক। ইনফ্যাক্ট 2012 থেকে 2016 অব্দি প্রসার ভারতী চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন। কিন্তু যখন উনি এই 3 বছর ধরে টিএমসির এমপি হয়েছিলেন রাজ্যসভা থেকে, টিএমসি জয়েন করার আগেও কিন্তু টিএমসির এগেইনস্টে প্রচুর করাপশনের মামলা ছিল।
খুনের মামলা ছিল, তখনও কিন্তু উনি জানতেন, আমি ধরেই নেব উনি জানতেন, কিন্তু তখন কিন্তু উনি টিএমসিটা জয়েন করেছিলেন পলিটিক্সে আসার জন্য, রাজ্যসভার একটা এমপি হওয়ার জন্য। কিন্তু সেই সময় এই ধরনের জন আন্দোলন হয়তো দেখেননি, তাই হয়তো চুপ করে ওটাকে ঢোক গিলে এগিয়ে গেছিলেন রাজনীতিতে। কিন্তু আজকে যখন কোনো পলিটিক্যাল পার্টির ঝান্ডা নির্বিশেষে যখন জনগণ, সিভিল সোসাইটি রাস্তায় নেমেছে, উনি আর এই ব্যাপারটাকে নিতে পারছেন না। উনি এই জনরোষটাকে প্রথমবার অনুভব করলেন। উনি এটা বলেওছেন যে আমি আমার এত বছরের বিউরোক্রেটিক ক্যারিয়ারে এই ধরনের জনরোষ দেখিনি। তাহলে ধরে নেওয়া যেতে পারে যে যে সময় উনি টিএমসি জয়েন করেছিলেন শুধুমাত্র জনরোষ না থাকার জন্য ইনি এই করাপ্টেড গভর্নমেন্টের পার্টিসিপেট করেছিলেন বা করাপ্টেড গভর্নমেন্টে পার্ট হয়েছিলেন। কিন্তু বলে না একটা ইংরেজি প্রবাদ যে বেটার লেট দ্যান নেভার, তো সেই অর্থে যে আজকে ওনার বিবেক নড়ে উঠেছে, তার জন্য বাংলার বাসিন্দারা অত্যন্ত কৃতজ্ঞ যে উনি জিনিসটাকে ছেড়েছেন, তৃণমূল দলকে ছেড়েছেন। দ্বিতীয় কথা, এই পর্বের যে শেষ অংশটা সেটা হচ্ছে এই যে দেবাংশু ভট্টাচার্য, যিনি তৃণমূলের স্পোক্স পারসন, যিনি এবারেও দাঁড়িয়েও ছিলেন ইলেকশনে অথচ হেরে গিয়েছেন, উনি এই জহর সরকারের রেজিগনেশনের বিরুদ্ধে বা রিয়াকশনে একটা পোস্ট লিখেছেন। সেই পোস্টটায় কি আছে আমি শোনানোর আগে দুটো কথা আমি দেবাংশুকে বলি। অনেকক্ষণ ধরে মান সম্মান ইজ্জত দিয়ে আপনি আপনি করে বলছিলাম, যদিও এগুলোর কিন্তু প্রাপ্য ও নয়, তবু আমি দিচ্ছিলাম, কিন্তু এবারে আমি আর দিতে পারবো না, কেন যে যে কথাগুলো লিখেছে আর যার বিরুদ্ধে লিখছে, একটু শিক্ষাগত যোগ্যতা দিয়ে আলোচনা করে নি। একটি রিটায়ার্ড 1975 ব্যাচের আইএএস, তার অসীম জ্ঞান এবং অগাধ এক্সপিরিয়েন্স, সরকারের মধ্যে থেকে সেন্ট্রাল হোক স্টেট হোক কাজ করেছেন। অন্যদিকে দেবাংশু তৃণমূল ছাত্র পরিষদ করেছেন, তৃণমূল ছাত্র পরিষদ, এবং এডুকেশন ক্ষেত্রে বলতে গেলে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে তার জ্ঞানের ঝুড়ি। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এক্সপিরিয়েন্স বলতে তৃণমূল ছাত্র পরিষদ। তিনি লিখছেন বা ও লিখছে, একজন ছেড়েছেন আর একজনও ছাড়ুন। এই আর একজনটা ইঙ্গিত করছে সম্ভবত সুখেন্দু বাবুকে, তার কারণ তিনিও তৃণমূলের এইভাবে যে আরজিকরকে হ্যান্ডেল করছে তার বিরুদ্ধে কথা বলেছেন। উনি বলছেন যে স্রোতের সঙ্গে যারা ভেসে যায় তারা কচুরি পানা, মানে উনি জহর বাবুকে কচুরি পানার সঙ্গে তুলনা করছেন। কে করছে? দ্য গ্রেট দেবাংশু। এই হোয়াটসঅ্যাপ আর সোশ্যাল মিডিয়াতে একটা সুবিধা হয়েছে কি, সামনাসামনি বসতে হয় না। সামনাসামনি বসলে মানে মানে কাপড় বাঁচানো মুশকিল হয়ে যেত এই ধরনের একটা এডুকেটেড ডিবেটে পার্টিসিপেট করলে। একবার হয়েছিল যখন নিজেকে সর্বভারতীয় বলেছিল, আর তারপরে মানে মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছিল, তারপর বলেছিল আমরা হতেও আগামী দিনে মানে হয়তো হয়ে যাব। তো এই হচ্ছে তার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, তার লেভেল অফ ম্যাচিওরিটি, তার লেভেল অফ এডুকেশন। আমি ইলিটারেট শুধু বলছি না, কিন্তু প্রকৃত রূপে অশিক্ষিত বলাই যায়। তিনি কচুরিপানার সঙ্গে তুলনা করলেন। তিনি এটাও বললেন যে যারা স্রোতের বিরুদ্ধে, মানে অপোজিট অফ দ্য স্রোত, যারা সাঁতরে পার করতে পারে তাদেরই মানুষ জন্ম সার্থক, মানে যারা করতে পারে না, স্রোতের বিপরীতে যারা সাঁতার কাটতে পারে না বা সাঁতরে উঠতে পারে না, তাদের মানুষ জন্মটা বৃথা। আচ্ছা, এক্ষেত্রে দুটো কথা। একটা হচ্ছে, এক তো জহরবাবুকে বললেন যে উনি কচুরিপানা, উনি ওনার মানুষ জন্মটা বৃথা, এগুলো তো একটা আছেই। এছাড়া এই স্রোতের বিরুদ্ধে যাওয়ার দরকারটা কি আছে? স্রোতটা কি? স্রোতটা হচ্ছে যে মানুষ বিচার চাইছে, তো মানুষ যারা বিচার চাইছে তার বিরুদ্ধে যাব, এটা হচ্ছে স্রোত। উনি বলছেন যুদ্ধের সময় যারা পালিয়ে যায় বা গা বাঁচিয়ে যায়, এখন কি যুদ্ধ চলছে নাকি? একটা ধর্ষণকারী, একটা রেপিস্ট, মার্ডারার, একটা করাপ্টেড চোর সন্দীপ ঘোষ, তাকে বাঁচানোটা এন্টায়ার বাংলার মানুষের বিরুদ্ধে গিয়ে আমি তৃণমূল দলকে বাঁচিয়ে রাখবো, এটাই নাকি আমার কাজ। যে মানুষগুলো এরকম একটা চোর, জোচ্চোর, খুনি, ধর্ষণকারীর বিরুদ্ধে কথা বলছে, তারা নাকি যুদ্ধ করছে সরকারের সঙ্গে। আর যারা এই যুদ্ধে পার্টিসিপেট করছে না, মানে দলের চটি চাটছে না, তাদের নাকি ইতিহাসে লজ্জার সঙ্গে দেখা হবে বা মনে রাখা হবে। আমি জানি না দেবাংশুকে লোকে কিভাবে মনে রাখবে, ইতিহাসে তো দেখো রাখবে হয়তো না, কিন্তু বর্তমানে দেবাংশুকে লোকে কি করে মনে রাখবে, আদৌ রাখবে কিনা, সেটা দেখবার বিষয়। কিন্তু এই ভিডিওতে এইটুকুনি আমার বলার ছিল যে লজ্জা করে ভাবতে এবং বলতে যে দেবাংশু বনাম জহর সরকার, লজ্জা করে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নমস্কার।